চলাকালীন আপনি $1 বিলিয়ন লোন প্রসেস করেছেন টোটাল টোটাল ক্লায়েন্টগুলো আমাদের রয়ে গেছে ওগুলো কিছু খুব কম, বাট আপনি জানেন আমি অন্য স্টেট থেকে মুভ করে এসেছি মিনেসোটা থেকে। অভিজ্ঞতাটা কাজে লাগছে। অ্যাবসলিউটলি, আমি অনেক আর্টিকেল লিখেছি কমার্শিয়াল লোনের ব্যাপারে, কিছুটা কানেকশন আমাদের ডেফিনেটলি কাজ করছে মেইন স্ট্রিম থেকে, বাট এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এক্সপার্টিসের ব্যাপার। কমার্শিয়াল লোন অনেক কমপ্লেক্স, অনেক বেশি সময় লাগে, সেই জন্য আমরা অনেকে আসতে চাচ্ছি। আপনার কিছু প্রশ্ন ছিল আমাকে যে আমি ধর্ম বিশ্বাসী কিনা, ওগুলো বলেন না। আমরা আপনাকে আমরা দেখে অ্যাজ এ কমিউনিটি লিডার বা অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি বিভিন্ন মিটিংয়ে যান, আপনি কথা বলেন, ধর্ম সম্বন্ধে আপনার মতামত। আচ্ছা, ধর্ম সম্বন্ধে আমার মতামত হলো কি, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। ধর্ম একটা আছে যেটা প্রাইভেট থাকা ভালো, সকলেই যার জন্য নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, আপত্তি নেই। ওইটাকে যদি সমাজে নিয়ে আসেন, জীবনে নিয়ে আসেন, তাহলে সমস্যাটা হয় বলে আমি মনে করি। যেমন ধরেন, আপনি যদি সৌদি আরবের মতো ধর্ম পালন করেন এখানে, অথবা আফগানিস্তানের মতো, তাহলে আপনি বোরকা নিয়ে যেতে পারবেন না, কোথায় বোরকা নিয়ে যেতে হবে। ডেফিনেটলি বাঙালিরা ওরকম মুসলমানরা বোরকা করবে, এই জাতীয় কিছু জিনিস আমার মনে হয় জীবনটার সঙ্গে ধর্মটাকে অ্যাডজাস্ট করার পক্ষে। আমি এটাকে যদি নন মিডিয়াল বলেন তাহলে দুঃখজনক। আপনি ওইভাবে যদি কোর্ট করেন যে সৌদি আরবে বউ নিয়ে যেতে পারবেন না, আপনি গেলে বোরকা নিয়ে যেতে হবে। জি, আমাদের এক বন্ধু সৌদি আরবে অ্যাম্বাসেডার হয়েছিল, সেখানে চাকরি পায়নি, কারণ তার ডিভোর্স হয়েছিল। ডিভোর্স হয়ে গেলে সৌদি আরবে অ্যাম্বাসেডার হতে পারবেন না। তো এই জাতীয় নিয়মের থেকে বাইরে থাকা ভালো আর কি। আপনাকে আমরা প্রায় দেখি অ্যান্টি ফোবানা ধরনের প্রোগ্রামগুলো আপনি খুব বেশি কভার করেন, প্রো ফোবানা নিয়ে কভার করছেন না কেন? প্রো ফোবানা কভার করেন, তাদের ট্রান্সপারেন্সি কোথায়? ফোবানা যারা চালায়, জাহিদ হোসেন পিন্টু, তাকে বলছি আপনি আসেন আমার টিউবে আসেন, বলেন যে এত কালেকশন করেছেন, এত খরচ করেছেন। তা তো নাই, তারা তো সেটা করবেন না। অথবা ফোবানার প্রোগ্রামটা, এই আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আপনি বলুন, ট্রান্সপারেন্সিটা আমি দেখতে চাই, যেটা বলুন সেটা করেন, তাহলে আমার আপত্তি নেই। আপনার কি মনে হয় না এখন একটা ইনিশিয়াল স্টেজে আছে যেখানে ক্যাম্পেইন করা হচ্ছে, ফান্ড রেজ করা হচ্ছে, একটা বিশাল $500 মিলিয়ন? আপনি ফান্ড রেজ করেন, আপনি টাকা তো নিতেই হবে, টাকা ওবামাও টাকা নেয়, টাকা নিয়ে এসে প্রেসিডেন্ট হয়েছে, টাকাটা হিসাব করে দেখিয়ে দেন যে আমি 5,000 টাকা নিয়েছি, 2,000 টাকা খরচ হয়েছে, কিন্তু 50,000 টাকা নিয়েছি, 45,000 খরচ, যত বা 55,000 খরচ হয়েছে। এটা প্রকাশ্যে বললে আপনি আপত্তি কোথায়? আপনার কি মনে হয় এটা প্রিমেচুর একটা কনসার্ন? না, আপনি শুরু থেকে এটা বলতে হবে, তাইলে দ্যাট ইজ কল ট্রান্সপারেন্সি। আমি যখন 5 টাকা নিলে 5 টাকার হিসাবটা দিয়ে দেন। তারপর বলতে চাচ্ছেন যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে, প্রতি মাসে পারলে আমরা স্টেটমেন্ট দেন যে আমরা 2010 এত টাকা সংগ্রহ করেছি, এই সোর্স থেকে এত টাকা খরচ করেছি। আসলে আমার মনে হয় কি, অ্যাজ এ বিজনেসম্যান ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রায়োরিটি বলে একটা কথা আছে। আমার মনে হয় ফোবানা লিডার এখন চাচ্ছেন ক্যাম্পেইনটার ব্রডকাস্টিং করার জন্য। প্রবলেম হইলো বাংলা প্রবলেম। পকেটের মধ্যে খাতা আছে, খাতার মধ্যে লিখে রাখলেন যে আশরাফ ভাই এত টাকা, অমুক ভাই এত টাকা খরচ দেখালেন। আপনি হোয়াই ইউ ডু দ্যাট? আপনি একটা অ্যাকাউন্টেন্ট রাখেন, তাকে বলেন যে আশরাফ সাহেব টাকাটা আপনি অ্যাকাউন্টেন্টের কাছে দেন। এই যে আমরা বাপলা করি, আপনি একটা চেক দিয়েছেন, সরাসরি চলে যাবে অ্যাকাউন্টের কাছে, আবার আমি চেক করি, এটি করলে হয়ে যায়। কিন্তু গত 5 বছরে আমি এলাতে থাকছি, আমি জীবনেও দেখিনি ট্রান্সপারেন্সি। বা আপনি একটা কাজ করেন, বাবলাকে আজকে বলেন যে তোমাদের 3 বছরের হিসাব দাও, 10 মিনিটের মধ্যে হিসাব দাও। কিন্তু আমার কেন বলতে হবে? আপনারা কেন পাবলিশ করেন নাই? 5 ইয়ার্স না, পাবলিশ আমাদের ওয়েবসাইটে আছে। আপনি যদি ওকে চান, সাথে সাথে কম্পিউটার প্রিন্ট আউট দিয়ে দেব। দ্যাট উই সাপোজ টু বি দ্যাট ওয়ে। কারণ আপনি টাকা নেন, টাকা ছাড়া আপনি করতে পারবেন, আই নো দ্যাট। কিন্তু আপনি হিসাবটা কেউ চাইলে জানিয়ে দিতে পারে। কিন্তু আপনার ফোবানার অ্যান্টাইতে যে ধরনের স্লোগান বা ক্যাম্পেইন আপনারা ইউজ করতেছেন, আপনারা অন্য কোনো সংগঠন কিংবা প্রোগ্রামের বিরুদ্ধে করেছিলেন গত 5 ইয়ার্স? না, কিছুটা তো করেছি। এখন ফোবানা মানুষের কাছে টাকা নিয়েছে, যেমন জহির আলিমের কাছে টাকা নিয়েছে, তাকে এখানে নিয়ে আসবে, 2 বছর ধরে ঘোরাচ্ছেন। হোয়াই ইউ ডু দ্যাট? আপনি বলেন যে ভাই আমি পারছি না, দিন সময় লাগবে, ফিনিশ। আপনি বলতেছেন অমুক দিন ভিসা হবে, অন্য দিন নিয়ে আসবো। আরও 3-4টা অভিযোগ এসেছে এই মুহূর্তে। আমি ওদের সাথে একটা সন্ধি চলছে আমার। আমি একটুখানি চুপচাপ থাকছি, 1 মাস বা 15 দিন চুপচাপ থেকে দেখছি যে তারা আসলে ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারে কিনা। আরও কিছু না, আমার মনে হয় কি একটা সফল অনুষ্ঠান করা দরকার লস এঞ্জেলেসে। এটা ইটস লাইক হোস্টিং এ গ্রেট ইভেন্ট, রাইট? ব্রিংিং ইন্ডিয়ান বাংলাদেশি পিপল ইনটু আওয়ার সিটি। ওর মধ্যে সব লোক বেরিয়ে গেল কেন বলেন আপনি? কিছু লোক মানে আপনাকে কতগুলো সাব কমিটি করেছেন, সে সাব কমিটি অ্যাক্টিভ করেন নাই। আপনি সবকিছু আমার পকেটে রাখলে তো বেরিয়ে। আপনি কর্মপদ্ধতি বাংলাদেশ যেটা করে, সেটা শুধু জাহিদ হোসেন পিন্টু রাখা না, অনেকেই, বাপলা ছাড়া অফকোর্স। তাদের দায়িত্ব দিলে সম্পূর্ণ দায়িত্ব তাকেই দেন। দেখেন না সে কি করে, তাকে ওই করেন, আপনি দেখা অবশ্যই করেন যে অ্যাকাউন্টেবিলিটি থাকলে, রাইট? হ্যাঁ, তা না দিয়ে সবকিছু আপনি হাতে নিয়ে রাখবেন। আপনি ঘরের মধ্যে একটা খাতা আছে, খাতার মধ্যে লিখে রাখবেন যেটা নাকি আমি এর বিরুদ্ধে অভিযোগ করতাম প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, মরে গেল, খাতাটা রেখে গেছে, বোর কাছে সমস্ত টাকা ফ্রান্সে বউ পেয়েছে, পায়নি, $বিলিয়নস। রাইট। তো ওয়াই ইউ নিড দ্যাট? আপনি একটা স্টেট যদি হয়, একটা যদি সংগঠন হয়, সংগঠনের একটা অ্যাকাউন্টেন্ট থাকবে।
যে টাকা আনবে অ্যাকাউন্টের কাছে দেবে তার থেকে আপনি চেক দিয়ে নেন। আপনি একটা প্রশ্ন করেছিলেন ফোমনা থেকে অনেকে বেরিয়ে গেল কেন। আমার মনে হয় ব্যাপারটা ব্যক্তিগত, আমি পার্টিকুলারলি জানি না কেন কে কখন বেরিয়ে গেছে এবং কী কারণে, বাট আমার মনে হয় কি টাইম কমিটমেন্টের ব্যাপার থাকতে পারে, পার্সোনাল রিজন থাকতে পারে। আমি যতটুকু জানি, প্রিয় দর্শক, কিন্তু আমি যতটুকু জানি যা হলো কি, বিশেষ করে এই গ্রুপটা আর কি, মাসুদ সহ ইস্তাক সিস্টির গ্রুপটা, ওই সাব কমিটিতে তারা যেখানে যেখানে ছিলেন সেটা অ্যাক্টিভ করেন নাই। সেই সাব কমিটির কোনো কর্মক্ষমতা ছিল না, সব কিছু জাহিদুদ্দিন পিন্টু একা করতেন, এই কারণে তারা বেরিয়ে গেছেন। এটা তাদের কথা, আমার কথা না। আপনার কি মনে হয় না সাব কমিটির অ্যাক্টিভিটি শুরু হবে, আমার মনে হয় ইন মাই ওপিনিয়ন, রাইট বিফোর দি ইভেন্ট হুইচ ইজ ইন জুলাই? আপনি ম্যাগাজিন করবেন না, ম্যাগাজিনের সাব কমিটি আছে। আপনি ফ্লায়ার করবেন, ফ্লায়ারের সাব কমিটি আছে। আপনি চান্দা তুলবেন, চান্দার সাব কমিটি থাকতে পারে। আপনি প্রতিটা ক্ষেত্রে শিল্পী নিয়ে আসবেন, শিল্পীর সাব কমিটি। কোথায় ট্রান্সপারেন্সি? শিল্পী আনতেছেন একজন, তার সাথে 5 জন আসতেছে, ওরা শিল্পী কি শিল্পী না? এই কথাটা আমি আমার রাইট নিয়ে জিজ্ঞাসা করেন। অ্যাবসলিউটলি। আপনি সেটা আপনি বলে দেন যে অমুক শিল্পীর সাথে 5 জন আসতেছে, তার হ্যান্ডস অমুক অমুক নাম, মিটে গেল ঝামেলা। 2 জন আসছে আমার আত্মীয়, কয়ে দেন। ওকে, আপনি যদি কিছু করেন যে হ্যাঁ আমার একজন প্রমাণা কর্তৃপক্ষ একজন বলেছেন যে হ্যাঁ আমরা তো এটা করেই থাকি, 3 জন লোক আসলে আমরা 60,000 টাকা পেলাম, আমাদের খরচের একটা অংশ কভার করলো, এবং বাংলাদেশের একটা লোক আসলো, হুইচ ইজ ওকে, আমি এটা আমি অ্যাকসেপ্ট করতে রাজি। তো বলেন যে 3টা লোক আনতেছি এক্সট্রা, যে 3টা লোকের যে আমরা টাকা আয় করবো সেটা প্রমাণার কাজে লাগবে, 3টা লোকের এখানে তারা আমেরিকা আসতে বলে দিলেই তো হয়ে যায়, ফিনিশ হয়ে গেল। আসলে আপনাদের সো কল গ্রুপের আলটিমেট টার্গেটটা কি? আপনারা চাচ্ছেন ফোমনা না হোক এতে, নাকি আপনারা ট্রান্সপারেন্সি চাচ্ছি? নাথিং এলস। ফোমনা আমি কইলেও হবে, না কইলেও হবে, ফোমনা হবে, একটা অনুষ্ঠান তারা করবেই। ট্রান্সপারেন্সি চাচ্ছি, এই যে যা যা করেন ওইটা একটু আমাদের বলে দেন, ফিনিশ। যেটা কনসুলেটকে বলেছি, কনসুলেট অনেক ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। তারা $110,000 খরচ করে প্রতি মাসে। জি, যে হিউজ অ্যামাউন্ট অফ মানি, কয় কোটি হয়, আর 7 কোটি না 8 কোটি টাকা হয়। যে এত কোটি টাকা খরচ করে আপনি কাজটা কি করছেন, টাকাটা কি খরচ করেন, এইটা বলার রাইট নেই। 11,000 টাকা বাসা ভাড়া দেন আপনি, তো বলে দেন যে ঠিক আছে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এত টাকা আনি, আমরা খরচ করি এইভাবে, তো ফিনিশ। আপনি এর যে কনসুল জেনারেল প্রবলেম বলছেন, এটা কিন্তু ইউনিভার্সাল। বাংলাদেশের হান্ড্রেডস অফ কনসুল জেনারেল অফিস আছে ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? এই স্ট্রাকচারটা আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে কিন্তু এখান থেকে না, ফরেন অ্যাফেয়ার্স থেকে বা ফরেন মিনিস্ট্রি থেকে, বাংলাদেশের থেকে স্ট্রাকচারটা করা। না না, আমাদের তো এখানেই বলতে হবে, কারণ বাংলাদেশ বলতে পারি। আচ্ছা দেখেন, আমি কোরিয়ান, আপনি চাইনিজ অ্যাম্বাসেডারের কাছে যান, ছোট্ট একটা অফিস, ট্রু, একটা অ্যাম্বাসেডার আছে, একজন ক্লার্ক আছে। কালকে আমি রেড ক্রসে কিছু টাকা দিতে গিয়েছিলাম, হাইতির সমস্যা, তার একজন মাত্র রেড ক্রসের চিফ, আর তার ডিপুটি আছে একজন, ছোট্ট একটা ফ্ল্যাগ নিয়ে একদমের একটা অফিস নিয়ে বসে আছে, ঘটনার মধ্যে তার ডাটে পাটে চলতেছে আমেরিকান রেড ক্রসের এই অবস্থা। না, আপনার স্টেটমেন্টটা আমাকে পার্সোনাল বদল করে, স্পেশালি আমরা বাংলাদেশ থেকে এসেছি, যেটা ওয়ান অফ দি পুরেস্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। সেখানে লস এঞ্জেলেসের মধ্যে একটা ছোট কনসুল অফিসে যদি $1 লক্ষ বা তার বেশি মাসে খরচ করা হয়, আপনি চিন্তা করে দেখতে পারেন সারা পৃথিবীতে কত মিলিয়ন্স অফ ডলার আমরা প্রতি মাসে খরচ করছি, আর আউটকামটা কি? আমার সেটা প্রশ্ন। আমার একটু মডার্ন করতে হবে। আমি যেটা বলি সেটা হলো রেড ক্রসের যে উদাহরণটা দিলাম, গতকাল আমরা গিয়েছি, আমরা কিছু টাকা পাপলার থেকে দিয়েছি রেড ক্রসে হাইতি সমস্যার জন্য। সেখানে একজন ক্লার্ককে পেলাম খোঁজে, ক্লার্ক বললো যে বস তো নাই। তো পরে 2 ঘন্টা 1 ঘন্টা পরে বসের কাছে গেলাম, একজন মাত্র বস আছেন, উনি চিফ, সাংঘাতিক ক্ষমতাসীন, উনি বিশ্বের বিলিয়ন্স অফ ডলার নিয়ে বেড়াচ্ছেন এবং খরচ করছেন বিভিন্ন দেশের ক্রাইসিসের সময়, আর তার একজন ক্লার্ক আছে, ফিনিশ। ছোট্ট একটা অফিস, 1 রুমের একটা অফিস, 1.5 রুম অ্যাকচুয়ালি, একদম উনি ভিতরে বসেন আর সামনে ক্লার্কটা বসার একটা জায়গা আছে। তো এইভাবে আমরা চাইনিজ অ্যাম্বাসেডারের এখানে যান, চাইনিজ কনসুলেট, ছোট্ট একটা অফিস, ওটা 2 রুম হবে, আমাদের রুমের চেয়েও খুব ছোটো। তা আমাদের কেন আর 10,000 টাকা কনসুলেট জেনারেল বাসা ভাড়া দিতে হবে? সেখানে 700-800 টাকা তারা বাসা নেন, বাসার নিচের তালাটা কনসুল জেনারেল অফিস করেন, ওটার মধ্যে আমার প্রপার মেথোডোলজি ইউটিলাইজ করা দরকার এই কনসার্নটার ব্যাপারে। ফর এক্সাম্পল, আমার মনে হয় রাইট প্রোটোকল মেনটেন করে রাইট প্লেস ইনফরমেশনটা আমাদের ডেলিভারি করা দরকার। প্রতি অফিসারকে একটা করে বাড়ি আছে, যারা নাকি এখানে অফিসার আছেন, তাদের বাড়ি ভাড়া 3,000 টাকার কম কোনোটাই না। তাহলে ওয়াই $3,000 পার মান্থ? বিশাল একটা বাড়ি, একটা ঢাকার মতো আছেন, এখানে আমরা তো অ্যাফোর্ড করতে পারি না। আপনার বাড়ি কয় রুম বলেন আপনি? সিম্পল। এখানে যারা বড় লোক আছে তারা অ্যাফোর্ড করে হয়তো, কিন্তু আই নেভার সিন যে একটা কনসালটেন্ট 8,000-10,000 টাকা দেবে, বাড়ি হিলতে তার থাকতে হবে কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার প্রসঙ্গে আমাকে যে জিনিসটা বদল করে ফাইন্যান্স এবং বিজনেস মেজর পড়াশোনা করার পর, সেটা হলো কস্ট অ্যানালাইসিস বা বেনিফিট অ্যানালাইসিস করা হচ্ছে না। অর্থাৎ আমি মাসে $2 লক্ষ খরচ করলাম বা $1 লক্ষ করে, রিটার্নটা কী হচ্ছে, বা আমরা সার্ভিস কী প্রোভাইড করছি, বা বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের রোল বা কন্ট্রিবিউশন আছে কিনা বাংলাদেশের পক্ষে। আমার মনে হয় এই জিনিসগুলো ওনারা অ্যানালাইসিস করেন।